বলছি, তাদেরকে আবার জিহাদিস্ট বলছি না। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। তো এখন জামাতে ইসলামী এবং আমাদের স্টোরিতে আপনি দেখবেন, এপি স্টোরিতে দেখবেন যে ইসলামিস্ট লিডার তাকে ফাঁসি দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি। নিচে বলে দেওয়া হয় স্টোরিতে যে এর যারা বিপক্ষ, তাদের যে মতামত আছে, তারা মনে করে যে জামাতে ইসলামী যে র্যাডিক্যাল পার্টি, তাদের এই বাংলাদেশের যে ডেমোক্রেটিক সিস্টেম এবং সংবিধানের যে ভিত্তি, সেটার সাথে এটা সাংঘর্ষিক। ওকে, একটা জিনিস বলেন তো আমাকে, মনে করেন আপনারা ধর্মকে ভিত্তি করে যারা করছে তাদেরকে ইসলামিস্ট বলছে, ইসলাম ধর্মকে ভিত্তি করে, কিন্তু মনে করেন কমিউনিস্ট পার্টি, তার একটা সমাজতান্ত্রিক আদর্শ আছে, সেই ক্ষেত্রে কি আপনারা বলবেন কমিউনিস্ট লিডার? অফকোর্স আপনি যদি এখন যদি কোনো যুদ্ধাপরাধী থাকতো যে সিপিবি করেন, তার যদি রায় হয়, তাহলে আমরা বলবো যে হি ইজ এ কমিউনিস্ট। বাংলাদেশের একটা কোর্ট আইনি প্রক্রিয়ার মাধ্যমে একজন কমিউনিস্ট লিডারকে ফাঁসি দিয়েছে। সেই ক্ষেত্রে কি আপনি কমিউনিস্ট লিডার বলবেন নাকি অপোজিশন লিডার বলবেন, এরকম? বলতে পারি কমিউনিস্ট লিডার, হি ইজ এ কমিউনিস্ট, এটা বলতে তো অসুবিধা নেই। ওকে ওকে। এবং যে প্রবলেমটা হয় যে ইসলামিস্ট শব্দটার, ওই যে বললাম যে মিনিংটা ইজ নট মানে রিলেটেড টু ইসলাম রিলিজিয়ন। হি ইজ নট এন ইসলামিক স্পিরিচুয়াল লিডার, হি ইজ নট এ ইসলামিক লিডার, হি ইজ নট এ ইসলামিক লিডার। স্পিরিচুয়াল লিডার যে, তার ক্ষেত্রে আপনারা তাহলে কি শব্দ ব্যবহার করবেন? সেটা এখন দেখা যেতে পারে যে, যেমন ধরেন আবুল কালাম আজাদ, বাচ্চু রাজাকার যাকে আমরা বলি, তার সম্পর্কে আমরা কি বলবো? তার বেসিক পরিচয়টাকে এক কথা বলে কি চলো? আমরা জানতাম যে কয়েকটা টেলিভিশন চ্যানেলে উনি খুবই জনপ্রিয় ছিলেন এবং উনি ইসলাম ধর্ম সম্পর্কে ব্যাখ্যা দিতেন। আপনি তার পরিচয়টা কি দেবেন? উনি যদি টিচার হয়ে থাকতেন, তাহলে আমরা বলতাম যে একজন টিচারকে দিয়েছে, কেন? বিকজ অফ ওয়ার ক্রাইমস। হ্যাঁ, না, একজনকে টিচার হিসেবে তো তাকে দেয়া হয়। যদি টিচার হিসেবে দেয়া হয়নি, ইসলামিস্ট লিডার মানে হচ্ছে যে তাকে বলা হচ্ছে যে তার বেসিক পরিচয়টা কি, হি ইজ অ্যান ইসলামিস্ট। সেই বেসিক সাংবাদিকতার নর্মস অনুযায়ী, আপনার নিয়ম নীতি অনুযায়ী সেই পরিচয়টা তো আপনি পরে দিবেন, শুরুতেই কিন্তু এটা দিবেন না। শুরুতেই না। আপনি ধরেন যে আপনি আমাদের যে স্পেসের ব্যাপার থেকে, সেখানে দুটো করে হেডলাইন আমরা লিখি। যদি আপনি টেকনিক্যালি, আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমি ফিরবো, আমার একটা বিরতিতে যেতে হবে। তার আগে একটু আপনাকে মনে করিয়ে দিতে চাই যে আল জাজিরাতে গত কয়েকদিন আগে একটি তারা একটা টক শো, একটা ডকুমেন্টারির মতো করেছে, সেটা নিয়ে অনেক বিতর্ক দেখা দিয়েছে, যেখানে বলা হচ্ছে যে মুক্তিযুদ্ধের কিছু ফ্যাক্টস, কিছু তথ্য বিভ্রান্ত করা হয়েছে। দর্শক, এই বিষয়টি নিয়ে ফিরবো, তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জি, আমরা আলাপ করছিলাম আন্তর্জাতিক মিডিয়াতে যুদ্ধাপরাধের বিষয়টি কিভাবে করে দেখছে জুলহাস আলম। আপনার কাছে আবার যেতে চাই যে আল জাজিরা যে বলেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে 4-5 লোক নিহত হয়েছে, এই ফ্যাক্টস তারা কোথায় পেয়েছে? তারা যে ছবি দেখিয়েছে, সেই ছবি আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের ছবির সঙ্গে মিলে না। বিষয়টা হচ্ছে যে এটা ছবি তো আর 30 লক্ষ না 3 লক্ষ, এটা তো আর দেখানো সম্ভব নয়। আসলে বিষয়টা আল জাজিরা নিয়ে আমি ওইভাবে আর কিছু বলতে চাই না। তাদের একটা পলিসি আছে, কি আছে আমি জানি না। তবে বিবিসিও উল্লেখ করে একটি গবেষণার কথা। বিবিসি সেটাকে বলে না যে এটাই সত্যি। আমি বিবিসির সাথে যখন কথা হয়েছে এডিটর বা অন্যদের সাথে, তখন তারা বলেছে দুটো কাউন্টার ইনফরমেশন যেতে একসাথে আছে, ওই জাস্ট সে দ্যাট, যে আর সেই জায়গা থেকে, তবে প্রতিষ্ঠিত সত্যের জায়গা থেকে তো এক ধরনের আমাদের আছে তথ্য কিংবা ফ্যাক্টস, সাংবাদিকতায় তথ্য কিংবা ফ্যাক্টস এর তো কাউন্টার পাল্টা কাউন্টার কি আছে, এটা তো বিবেচ্য হয় না। এটা তাদের বক্তব্যটা হচ্ছে যে এখানে একজন গবেষণা করেছে, উনি তার মতো করে যুক্তি তুলে ধরেছেন, সো সেটা জাস্ট রেফারেন্স হিসেবে আমরা তুলে ধরে, এটা তাদের বক্তব্য। এখন আল জাজিরার যে বিষয়টি, সেটি আসলে তারাই বা কিভাবে বলছে আমি আসলে ক্লিয়ার নই, কারণ এটা খুবই সেন্সিটিভ এবং আমাদের দেশের মানুষের এবং এই সংগ্রাম, এই সবকিছুর মধ্যে এই বিষয়টি আসলে এভাবে আসলে আমাদের আর কি হয়, মানুষের আমরা কষ্ট পাই, এই আর কি। আচ্ছা, জনাব আবু, হ্যাঁ, উনি যে বললেন, আচ্ছা এই যে দেখেন এই অপপ্রচারটা কিন্তু চলছে অনেক আগে থেকেই। এখন কথা প্রসঙ্গে কথা আসে, আল জাজিরার বেশ কিছু খবর এর আগেও কিন্তু ভুয়া প্রমাণিত হয়েছে। এবং আরো কি কথা জানেন, 2000 সালে বাংলাদেশে একজন রাষ্ট্রদূত ছিল পাকিস্তানের ইরফান রাজা, উনিও কিন্তু একই মন্তব্য করেছিলেন যে 2000 সালে যে 1971 সালে 30 লক্ষ লোক শহীদ হয়নি, মাত্র কয়েক হাজার লোক
মারা গিয়েছিল। এভাবে কিন্তু অপব্যাখ্যা দিয়েছে এবং যখনই সুযোগ পেয়েছে তখনই এই ধরনের অপব্যাখ্যা দিয়েছে। আর এই যে আল জাজিরা, আমরা শুনেন আল জাজিরা, তারপরে যে ওনাদের যে লবিস্ট ছিল যার নাম ছিল আপনার টবি কেটম্যান, তারপর ডেভিড বার্গম্যান, ওরা কিন্তু সব একই সূত্রে গাঁথা। আপনি দেখেন এই ডেভিড বার্গম্যানকে সেদিন কিন্তু কোর্ট থেকে বের করে দিয়েছে মাননীয় বিচারপতি। বাংলাদেশের ট্রাইব্যুনালেও কিন্তু তার বিচার চলছে, আপত্তিকর মন্তব্য করা যায়। এবং টবি ক্যাটম্যান কি করেছিল, তখন আমি প্রসিকিউটর ছিলাম, উনি পর্যবেক্ষক হিসেবে ঢুকেছিলেন, যে উনি পর্যবেক্ষণ করতে এসেছে, আসলে তো সে আসামি পক্ষের টাকায় সে পেইড হয়ে এসেছে। এবং উনি কি করলেন, পর্যবেক্ষণের নামে উনি ভিডিও করছিলেন পুরো কোর্টের কার্যক্রম, এটা ধরা পড়ে গেছে হাতে নাতে। মানে এই ধরনের এই যে ডেভিড বার্গম্যান বলেন, নূরজাহান বেগম মুক্তা, আপনি কিছু মনে করবেন? আপনার কাছে জাস্ট এখন মনে হলো যে আপনি যেহেতু প্রসিকিউশনের সঙ্গে যুক্ত ছিলেন, পরে আপনি আওয়ামী লীগের সংসদ সদস্য হলেন, এটা নিয়ে কিন্তু এক ধরনের আপনার সঙ্গে আরো কয়েকজন কিন্তু একই লাইনে আছে, এটা নিয়ে কিন্তু বিতর্ক। আপনারা বিষয়টাকে কিভাবে দেখেন? না, কখনোই না। আমি আওয়ামী লীগের সংসদ সদস্য হইনি, আমি স্বতন্ত্র সংসদ সদস্য। আমি স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি, আওয়ামী লীগের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। যদি কারো এ নিয়ে কনফিউশন থাকে, আজকে আমি এটা বলে দিলাম উন্মুক্তভাবে। তবে আমি পরে আওয়ামী লীগে যোগ দিয়েছি, সেটি আমার স্বাধীনতা আছে। আমার যে কোনো দলের আদর্শ নীতি ভালো লাগলে সেই দলে আমি যোগ দিতেই পারি। তবে ট্রাইব্যুনালে যখন আমি কাজ করেছি তখন আমি নিরপেক্ষভাবে কাজ করেছি এবং সংসদ সদস্য যখন নির্বাচিত হলাম তখন স্বতন্ত্র সদস্যদের ভোটে আমি নির্বাচিত হই। জি, তারপরে অনেক বিতর্ক কিন্তু আপনি যখন এমপি হলেন তখন এই ধরনের এটা তো বিতর্ক, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে 43 বছর পরে বিচার শুরু হয়েছে, সেটা নিয়েই তো বিতর্ক। কোনটা বিতর্ক নিয়ে না? আজকে দেখেন কথা প্রসঙ্গে কথা আসে যে যুদ্ধাপরাধ বিচার যখন শুরু হলো তখন বললো যে আন্তর্জাতিক মানেন না, স্বচ্ছ না, কিছুই না। অথচ দেখেন সেই নুরেমবার্গ ট্রায়াল যেটা কিনা করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপর, সেখানে আসামিদের কোনো আপিল করার সুযোগ ছিল না। আর বাংলাদেশে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার হচ্ছে সেখানে অ্যাপিলেট ডিভিশনে আপিলের ব্যবস্থা রাখা হয়েছে। কত স্বচ্ছ এবং কত আন্তর্জাতিক মানের। অতএব এই বিতর্কের কথা বললে আপনি কোনো কুল কিনারা পাবেন না, বিতর্ক চলবেই। তারপরে কিন্তু এই সরকারি বিচারটি করিয়ে দেখিয়েছে। আজকে কথা প্রসঙ্গে বলে যে যুদ্ধ অপরাধী আওয়ামী লীগের অমুক যুদ্ধাপরাধী তমুক যুদ্ধাপরাধী, তাহলে বিএনপি তো দীর্ঘ সময় ক্ষমতায় ছিল, বিএনপি কেন তখন সেই বিচারটার উদ্যোগ গ্রহণ করলো না? আজকে সেই প্রশ্নটা আমরা করতে চাই। হ্যাঁ, প্রশ্ন করে লাভ নাই, তারা তো এখনো নীরব আছে। এখন তো দেখা যাচ্ছে ওই যে বলা যায় কি যেন বোষ্টমীর মতো এখন ভূমিকা নিচ্ছে আমাদের সাবেক যিনি প্রধানমন্ত্রী ছিলেন এক সময়, সাবেক বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া এখন বোষ্টমীতে রূপান্তরিত হয়েছেন, বোষ্টমীর সাজ উনি গ্রহণ করেছেন। কারণ এই যে একের পর রায়গুলা ঘোষিত হচ্ছে, উনি কিন্তু ওনার মুখে রা শব্দটি নেই। এই কেন এই নীরবতা, সেটাও কিন্তু জাতি জানতে চায়। সেটা হলো এই জন্য যে উনি বুঝে ওনার দেয়ালে পিঠ ঠেকে গেছে, যে জামাতের সাথে নিজেকে যেভাবে উনি আমাদের নেত্রী বলেছেন যে ব্যাংক গেলার মতো গিলতেও পারে না ফেলতেও পারে না, ওনার অবস্থা হলো সেরকম। আবার আরেকটি কারণ হতে পারে আমাদের ভারতে বিজেপি সরকার আছে, তাদেরকে খুশি করার জন্য জামাত প্রীতি থেকে সরে এসছে, সেটাও হতে পারে। যাক, ওইটি অন্য একটি প্রসঙ্গ। কিন্তু আপনার কাছে আরেকটি প্রশ্ন আছে আমার। মুক্তিযুদ্ধ, আমরা অনেক চেতনার কথা বলি, অনেক গর্বের কথা বলি, সেই মুক্তিযোদ্ধাদের সনদ ভুয়া নিয়ে জালিয়াতি করে 4জন সচিব একজন, তারা যেই জালিয়াতি করলেন, যদিও তাদেরকে এখন বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে এবং তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে, মানে তাদেরকে অবসরে যেতে কিংবা রিজাইন করতে বাধ্য করা হচ্ছে, তাদের বিরুদ্ধে কি সরকার, আপনার দল কোনো ব্যবস্থা কি নেবে? মানে অবসরে পাঠানোটাই কি তাদের শাস্তি আপনার কাছে মনে হয়? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আমরা সবাই জানি যে বর্তমান সরকারের যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখনই কখনো মানে তার সরকার পরিচালনা করতে গিয়ে যদি কখনো কোনো সমস্যার সৃষ্টি হয় বা কোনো ব্যারিকেড বা কোনো কিছু সৃষ্টি হয় যেটা কিনা অস্বস্তিকর, সেটাকে কিন্তু কখনো পাশ কাটিয়ে যায় না এবং অবশ্যই সেটি একটি সন্তোষজনক সমাধান করে। শুধু এই যে আপনি বললেন যে 5 জন ভুয়া সচিব বা মুক্তিযোদ্ধা যারা সনদ নিয়েছে, এটা তো খুব সামান্য একটা ব্যাপার। আপনি দেখেছেন যে কিছুদিন পূর্বে আমাদের দলেরই একজন মন্ত্রী, প্রভাবশালী, যিনি কিনা 111-এ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন দলের জন্য, সেই তাকে মন্ত্রিত্ব থেকে বাদ দেওয়ার থেকে শুরু করে প্রেসিডিয়াম থেকে বাদ দেওয়া, দলের সাধারণ সদস্যপদ থেকে পর্যন্ত তাকে বাদ দেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশনে চিঠি দেওয়া হয়েছে তার সংসদ সদস্যপদ বাদ দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে এত কঠিন ব্যবস্থা নিতে পেরেছিল এবং আওয়ামী লীগের একজন সাংসদ, আপনারা জানেন কক্সবাজার আব্দুর রহমান বদি, তাকে পর্যন্ত জেলে যেতে হয়েছে। তো এত কঠিন সিদ্ধান্ত যিনি নিতে পারে ন্যায় প্রতিষ্ঠার জন্য, সেই জননেত্রী শেখ হাসিনা আর 4-5 জন সচিব